ভাগ্য মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত নিয়ে আসে যা পাল্টে দেয় সমস্ত হিসেব নিকেশ। একটি ঝড়ের রাত, একটি সিদ্ধান্ত এবং এক ফোঁটা মানবতা, এটুকুই যথেষ্ট ছিল দুটি বিচ্ছিন্ন আত্মাকে পুনরায় এক সুতোয় বাঁধার জন্য। ডাক্তার হিসেবে যিনি প্রতিনিয়ত মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনেন, আজ নিয়তি তাকে দাঁড় করালো এমন এক পরীক্ষার সামনে যেখানে রোগীর পরিচয় তার পেশার চেয়েও বড় হয়ে উঠল। বৃষ্টির তোড়ে ভেসে যাওয়া রাস্তায় পড়ে থাকা সেই শরীরটি কি শুধুই একজন অচেনা মানুষ, নাকি ধুলো জমা অতীতের কোনো এক হারানো অধ্যায়? এই গল্পটি হার না মানা ভালোবাসা, অনুশোচনা এবং মানবতার এক অপূর্ব মেলবন্ধনের সাক্ষী। বৃষ্টি স্নাত সেই রাতে অজ্ঞান লোকটিকে রাস্তার মাঝে পড়ে থাকতে দেখে ডাক্তার গাড়ি থামিয়ে চমকে উঠলেন। তার সামনে পড়েছিল তাঁরই তালাকপ্রাপ্ত স্বামী। এরপর যা ঘটল তা দেখে স্বয়ং মানবতাও যেন ডুকরে কেঁদে উঠল। বৃষ্টির সেই রাতটি ছিল অন্যান্য রাতের চেয়ে অনেক বেশি অন্ধকার ও ভুতুড়ে। ঢাকার পিচ ঢালা রাজপথে জল এমন তীব্র গতিতে বয়ে যাচ্ছিল যেন শহরটি নিজের সমস্ত পুরনো ক্ষত ধুয়ে মুছে ফেলতে চাইছে। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এই ব্যস্ত শহরে বৃষ্টি প্রায়ই এক ধরনের প্রশান্তি বয়ে আনত। কিন্তু সেই রাতে বাতাসের মাঝে এক অদ্ভুত অস্থিরতা ও গুমোট ভাব ছিল। রাস্তায় চলা গাড়িগুলোর গতি ছিল অত্যন্ত ধীর। ল্যাম্প পোস্টের হলুদ আলোগুলো বৃষ্টির ফোঁটায় ভেঙে ভেঙে রাস্তার ওপর পড়ছিল। সেই ভেজা রাস্তা দিয়েই একটি সাদা রঙের গাড়ি খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল। গাড়িটি চালাচ্ছিলেন ডাক্তার মৃদুলা। ঢাকার একটি স্বনামধন্য বড় প্রাইভেট হাসপাতালের সিনিয়র ডাক্তার তিনি। হাসপাতালে দীর্ঘ ডিউটি শেষ করে তিনি নিজের বাড়ির দিকে ফিরছিলেন। তার চোখ দুটো ছিল ক্লান্তিতে ভরা, কিন্তু তার মস্তিষ্ক তখনও হাসপাতালের চার দেওয়ালের ভেতরের ঘটনায় আটকে ছিল। প্রতিদিনের মতো আজও তিনি চোখের সামনে অনেক জীবন মৃত্যুর খেলা দেখেছেন। কিছু মানুষকে তিনি বাঁচাতে পেরেছেন, আবার কিছু মানুষকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছেন। একজন ডাক্তারের জীবন বাইরে থেকে যতটা সম্মানজনক ও চকচকে মনে হয়, ভেতর থেকে ঠিক ততটাই নিঃসঙ্গ ও একাকী। হঠাৎ তার নজর রাস্তার একপাশে পড়ে থাকা একটি অস্পষ্ট ছায়ার ওপর পড়ল। মৃদুলা তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষলেন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। গাড়ির ওয়াইপারগুলো পূর্ণ শক্তিতে এপাশ ওপাশ করছিল। রাস্তার এক কিনারে এক ব্যক্তি উপুর হয়ে কাদার মধ্যে পড়েছিল। লোকটির পুরো শরীর কাদা আর নোংরা জলে মাখামাখি হয়েছিল। প্রথম দেখায় মৃদুলার মনে হল হয়তো কোনো মদ্যপ ব্যক্তি অথবা কোনো দুর্ঘটনার শিকার। মৃদুলা এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়লেন যে তিনি গাড়ি থামাবেন কিনা। আজকাল শহরের মানুষ বিপদে সাহায্যের হাত বাড়ানোর চেয়ে মোবাইলে ভিডিও বানাতে বেশি ব্যস্ত থাকে। কিন্তু একজন ডাক্তারের বিবেক তাকে চুপচাপ চলে যেতে দিল না। তিনি গাড়ি থেকে নিচে নামলেন। নামার সাথে সাথেই বৃষ্টির জল তার চুল আর পরনের কাপড় ভিজিয়ে দিল। তিনি দ্রুত পায়ে হেঁটে লোকটির কাছে পৌঁছালেন। নিচু হয়ে লোকটির নাড়ি পরীক্ষা করার জন্য তিনি হাত বাড়িয়ে দিলেন। তার আঙুলগুলো লোকটির হাতের কবজি স্পর্শ করতেই তার নজর সেই লোকটির মুখের ওপর পড়ল, এবং ঠিক সেই মুহূর্তেই মৃদুলা পাথর হয়ে গেলেন। তার বুকের শ্বাস আটকে গেল, তার হাত কাঁপতে শুরু করল। বুকের ভেতর হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করতে লাগল। সেই পরিচিত মুখ, সেই নাক, হালকা দাড়ির আড়ালে লুকিয়ে থাকা সেই চেনা মানুষটি, আহাসান। তার ঠোঁট কেঁপে উঠল, গলার আওয়াজ কণ্ঠনালীতেই আটকে গেল। এ তো সেই আহাসান, তার তালাকপ্রাপ্ত স্বামী, সেই মানুষটি যার সঙ্গে ঠিক 2 বছর আগে তিনি সমস্ত সম্পর্ক, সমস্ত আশা এবং সমস্ত স্বপ্ন নিজের হাতে ভেঙে দিয়েছিলেন। সেই মানুষটি যার নাম মনে পড়লে আজও তার হৃদয়ে তীব্র ব্যথার সৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকা সেই মানুষটি কোনো অপরিচিত কেউ ছিল না। সে ছিল তার ফেলে আসা অতীত। মৃদুলা কয়েক সেকেন্ডের জন্য ওভাবেই মূর্তির মতো জমে রইলেন। তার মস্তিষ্ক তাকে বলল, এটা এখন আর তোমার বিষয় নয়। কিন্তু তার মন বলল, এই মানুষটা তো মারাও যেতে পারে। আর তার ভেতরের ডাক্তার সত্তা বলল, তোমাকে সাহায্য করতেই হবে। তিনি দ্রুত হাতে লোকটির মুখ সোজা করলেন। তার শ্বাস তখনও চলছিল, কিন্তু তা ছিল খুব ধীর। কপাল বেয়ে রক্ত ঝরছিল। হয়তো রাস্তায় পিছলে পড়ে গিয়েছিলেন, অথবা কোনো গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। মৃদুলা নিজের গায়ের কোট খুলে তার মুখ ঢেকে দিলেন।
গাড়ির দরজা খুললেন এবং কোনো মতে তাকে পাঁজাকোলা করে তুলে গাড়ির পেছনের সিটে শুইয়ে দিলেন। পুরো রাস্তা গাড়ি চালানোর সময় তার হাত অনবরত কাঁপতে থাকল। গাড়িটি হাসপাতালের দিকে দ্রুত গতিতে ছুটছিল, আর মৃদুলার মন ছুটে গিয়েছিল অতীতে। তার মনে পড়ে গেল সেই দিনটির কথা যখন আহসান প্রথমবার তার জীবনে এসেছিল। ঢাকা ইউনিভার্সিটির কাছে টিএসসির মোড়ে একটা ছোট ক্যাফে ছিল, যেখানে তিনি ইন্টার্নশিপের সময় প্রায়ই পড়াশোনা করতে যেতেন। আহসান সেখানে খণ্ডকালীন কাজ করতেন। খুব সাধারণ ঘরের এক ছেলে, কিন্তু তার দু চোখ ভরা স্বপ্ন ছিল। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব হল, তারপর সেই বন্ধুত্ব গড়ালো প্রেমে। আহসান খুব বিত্তবান ছিলেন না, কিন্তু মনের দিক থেকে তিনি ছিলেন অনেক ধনী। তিনি মৃদুলাকে সবসময় জীবনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিতেন। তুমি শুধু ডাক্তার নও, তুমি মানুষের শেষ ভরসা ও আশা হবে। তিনি প্রায়ই এই কথাটি বলতেন। বিয়েটাও হয়েছিল খুব সাদামাটাভাবে, নদীর তীরে এক ছোট মন্দিরে। মৃদুলার তখন মনে হয়েছিল তিনি জীবনের সব কিছু পেয়ে গেছেন। কিন্তু স্বপ্ন সবসময় বাস্তবে একই রকম থাকে না। বিয়ের পর সংসারের ও জীবনের বোঝা বাড়ল। মৃদুলার ভালো চাকরি হয়ে গেল। দিনরাত তিনি হাসপাতালে ব্যস্ত থাকতেন। আহসান অনেকবার চাকরি বদলালেন, কিন্তু কোথাও তিনি থিতু হতে পারলেন না। তাদের ঘরে টাকার কোনো অভাব ছিল না, কিন্তু অভাব ছিল সমাজের মানুষের কথার। ডাক্তার বউ আর বেকার স্বামী, মানুষের এই খোটা দেওয়া ধীরে ধীরে তাদের সম্পর্কের মাঝে বিষ হয়ে গেল। আহসান নিজেকে গুটিয়ে নিয়ে চুপ থাকতে শুরু করলেন। অন্যদিকে মৃদুলা হয়ে উঠলেন খিটখিটে। কথায় কথায় ঝগড়া, অহংকার, সন্দেহ এবং একে অপরকে না বুঝতে পারার এক বিশাল দেওয়াল তৈরি হল। সেই অভিশপ্ত রাত আজও মৃদুলার মনে স্পষ্টভাবে গেঁথে আছে, যখন আহসান বলেছিলেন, তুমি আমাকে নিচু মনে করতে শুরু করেছ। এবং মৃদুলা রাগের মাথায় উত্তর দিয়েছিলেন, আমি ক্লান্ত হয়ে গেছি এই সম্পর্ক টানতে টানতে। ব্যাস, ওখানেই সবকিছুর সমাপ্তি ঘটল। তালাকের কাগজ, আদালতের সিঁড়ি আর একে অপরের থেকে পালিয়ে বেড়ানো দৃষ্টি। গাড়িটি হাসপাতালে পৌঁছাল। ইমার্জেন্সিতে থাকা হাসপাতালের কর্মীরা দৌড়ে এলো। মৃদুলা অত্যন্ত পেশাদার গলায় নির্দেশ দিলেন, কিন্তু তার ভেতরে সবকিছু তখন ভেঙে চুরে যাচ্ছিল। স্ট্রেচারে শোয়া আহসানের মুখ রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যখন তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল, মৃদুলার নজর হঠাৎ তার হাতের আঙুলের ওপর পড়ল, সেই পুরনো আংটি যা তিনি কখনো হাত থেকে খোলেননি। তার দু চোখ জলে ভরে এলো। যদি এই লোকটা মারা যায়, এই চিন্তা তার বুকে ধারালো ছুরির মতো বিঁধল। একজন অভিজ্ঞ ডাক্তার হওয়া সত্ত্বেও সেই মুহূর্তে তিনি শুধুই একজন সাধারণ নারী ছিলেন, যিনি তার অতীতের কাছে হার মানছিলেন। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। হাসপাতালের জানালায় বৃষ্টির ফোঁটার আঘাতের শব্দ যেন তাকে প্রশ্ন করছিল, মানবতা কি সম্পর্কের চেয়েও বড় হয়? আর ভেঙে যাওয়া সম্পর্ক কি কখনো আবার জোড়া লাগতে পারে? অপারেশন থিয়েটারের বাইরে লাল রঙের আলো তখনও জ্বলছিল। রাত কখন শেষ হয়ে সকালে বদলে গেল মৃদুলা বুঝতেই পারলেন না। বাইরের বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু হাসপাতালের করিডোরে সেই ভারী নিস্তব্ধতা ছড়িয়েছিল যা কারোর জীবন মৃত্যুর ওপর নির্ভর করে থাকে। নার্সরা ধীর পায়ে এদিক সেদিক আসা যাওয়া করছিল। মনিটরের বিপ বিপ শব্দ মৃদুলার হৃৎস্পন্দনের সাথে ধাক্কা খাচ্ছিল। তিনি করিডোরের একটা চেয়ারে বসেছিলেন, নিজের মাথা দুই হাতে ধরে রেখেছিলেন। এই সেই হাত যা দিয়ে তিনি প্রতিদিন শত শত মানুষের জীবন বাঁচান, কিন্তু আজ এই হাতেই অদ্ভুত এক অসহায়তা ভর করেছিল। সামনে থাকা ডিজিটাল বোর্ডে বারবার সেই একই শব্দ দেখাচ্ছিল, ক্রিটিক্যাল। তার মনে নেই শেষ কবে তিনি কোনো রোগীর জন্য এতটা অস্থিরতা অনুভব করেছিলেন। হয়তো তখন যখন তার নিজের মায়ের অপারেশন হয়েছিল, অথবা হয়তো আজ যখন সামনে তার নিজের অতীত জীবন ও মৃত্যুর মাঝখানের সুতোয় ঝুলছিল। হঠাৎ দরজা খুলল। সার্জন বাইরে বেরিয়ে এলেন। মৃদুলা সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি এখনও বিপদমুক্ত নন, সার্জন জানালেন, কিন্তু আমাদের যা যা করার ছিল আমরা করেছি। আগামী ২৪ ঘণ্টা রোগীর জন্য খুব গুরুত্বপূর্ণ। মৃদুলা সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। মুখে পেশাদার গাম্ভীর্য থাকলেও চোখে ভয় স্পষ্ট ছিল। আহসানকে আইসিইউতে স্থানান্তর করে দেওয়া হলো। সাদা বিছানা, চারদিকে নানা রকম মেশিন, আর মাঝখানে শুয়ে আছে সেই মানুষটি যে একসময় তার পুরো পৃথিবী ছিল। মৃদুলা কাচের দেওয়ালের বাইরে দাঁড়িয়ে তাকে অপলক দেখতে থাকলেন। নার্স এসে বললেন, ম্যাম, আপনি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিন। তিনি ম্লান হেসে উত্তর দিলেন, আমি এখানেই ঠিক আছে।
সারা রাত তিনি ওখানেই ঠায়ে বসে রইলেন। প্রতি কয়েক মিনিট পরপর মনিটর দেখছিলেন, যেন তার দৃষ্টি দিয়েই আহসানের শ্বাস আটকে রাখা আছে। সকালের প্রথম আলো জানালা দিয়ে ভেতরে আসতেই তার অনুভব হল যে তিনি সারা রাত এক মুহূর্তের জন্যেও চোখের পাতা ফেলেননি। সকাল হতে হতে হাসপাতালে মানুষের কোলাহল বেড়ে গেল। ডাক্তার, রোগীর আত্মীয় স্বজন সবাই নিজ নিজ দুঃখ ও চিন্তা নিয়ে ছুটছে, কিন্তু মৃদুলার জন্য পৃথিবীটা যেন থমকে ছিল। ঠিক সেই সময় এক মাঝবয়সী মহিলা দ্বিধাগ্রস্ত হয়ে আইসিইউর কাছে এগিয়ে এলেন। তার মুখে বয়সের ভার ও ক্লান্তি ছিল, চোখ দুটো ছিল ফোলা। তিনি মৃদুলাকে দেখলেন এবং থমকে গেলেন। ডাক্তার সাহিবা, আহসান বাবা এখন কেমন আছে? মহিলার গলা কাঁপছিল। মৃদুলা তাকে চিনতে পারলেন। ইনি আহসানের মা। তার বুকের ভেতর এক তীব্র ব্যথা অনুভব হল। গত 2 বছরে তিনি কখনও ওনার সাথে দেখা করার বিন্দিমাত্র চেষ্টা করেননি। তালাকের পর সবকিছু যেন এক ঝটকায় সম্পর্কহীন হয়ে গিয়েছিল। এখনও অবস্থা সংকটজনক। মৃদুলা খুব ধীর স্বরে উত্তর দিলেন। ওই কথা শুনে মহিলা ওখানেই মাটিতে বসে পড়লেন। আমি ওকে বারণ করেছিলাম, বলেছিলাম বৃষ্টিতে ডিউটি করিস না। তিনি কাঁদতে লাগলেন। কিন্তু ও বলল, আম্মা, কারোর সাহায্য হলে ভিজলে ক্ষতি কি? মৃদুলার গলায় কান্নার দলা আটকে গেল। ধীরে ধীরে সব অজানা কথা সামনে আসতে লাগল। আহসান গত 2 বছর ধরে একটি প্রাইভেট সিকিউরিটি এজেন্সিতে নাইট গার্ডের চাকরি করছিলেন। সারা রাত ডিউটি করা, দিনে ঘুমানো, খুব সামান্য বেতন, কিন্তু ছিল সততা। সেই সামান্য টাকা দিয়ে মায়ের ওষুধ, ঘরের ভাড়া আর কখনো কখনো কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াতেন। মৃদুলার মনে পড়ে গেল বিয়ের শেষ দিনগুলোতে আহসানের গুমড়ে থাকা তার সেই দীর্ঘ নীরবতা। তখন তিনি ভেবেছিলেন আহসান হয়তো বেপরোয়া হয়ে গেছে। আজ তিনি বুঝতে পারছিলেন সে আসলে ভেতর থেকে ভেঙে গিয়েছিল। আইসিইউয়ের বাইরে বসা আহসানের মা কাঁপতে কাঁপতে তার ব্যাগ থেকে এক পুরনো মানিব্যাগ বের করলেন। যখন ওকে রাস্তা থেকে তোলা হলো, এটা তখন পড়ে গিয়েছিল। তিনি বললেন। মৃদুলা মানিব্যাগটি খুললেন। ভেতরে একটা ছবি ছিল, তার আর আহসানের বিয়ের ছবি। সেই নদীর পার, সেই মন্দির, সেই হাসিভরা মুখ। ছবিটা একটু ছেঁড়া ও পুরনো ছিল, কিন্তু খুব যত্ন করে রাখা হয়েছিল। তার চোখ দিয়ে অঝরে জল বেরিয়ে এলো। সেই মুহূর্তে তার মনে হল যে সম্পর্ক শুধু কাগজের কলমে শেষ হয়েছিল, কিন্তু মন থেকে মুছে যায়নি। দুপুর নাগাদ আহসানের অবস্থায় কিছুটা উন্নতি দেখা গেল। ডাক্তাররা বললেন যে যদি এমনই স্থিতিশীল থাকে তবে সন্ধ্যা পর্যন্ত জ্ঞান ফিরতে পারে। মৃদুলা দীর্ঘ সময় পর প্রথমবার স্বস্তির নিঃশ্বাস নিলেন। সন্ধ্যার সময় যখন আইসিইউতে নিস্তব্ধতা একটু কমল, আহসানের হাতের আঙুলে হালকা নড়াচড়া হল। মৃদুলা সঙ্গে সঙ্গে তার কাছে গেলেন। তিনি তার নাম ধরে ডাকলেন, আহসান। চোখের পাতা নড়ল, চোখ ধীরে ধীরে খুলল। কিছুক্ষণ সে বুঝতে পারল না সে আসলে কোথায় আছে। তারপর তার নজর মৃদুলার ওপর গিয়ে পড়ল। তার চোখে কোনো বিস্ময় ছিল না, শুধু এক গভীর বিষণ্ণতা ছেয়েছিল। তুমি, গলা খুব দুর্বল শোনাল। তুমি এখানে কেন? মৃদুলা কিছু বলতে পারলেন না, তার ঠোঁট কাঁপতে থাকল। আহসান নজর অন্যদিকে সরিয়ে নিল। আমার মনে হয়েছিল তুমি আর কখনো আমার সামনে আসবে না। সেই মুহূর্তে সেই ঘরে কোনো ডাক্তার আর রোগী ছিল না, শুধু দুজন ভাঙা হৃদয়ের মানুষ ছিল। মৃদুলা ধীর স্বরে বললেন, আমি ডাক্তার আহসান, আর তার আগে একজন মানুষও। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার চোখ আবার বন্ধ হয়ে গেল। ক্লান্তি হয়তো শরীরে বেশি ছিল। বাইরে বেরিয়ে এসে মৃদুলা দেওয়ালে হেলান দিলেন। তার বুক ধরফর করছিল। আজ প্রথমবার তার মনে হল যে তিনি জীবনে অনেক কিছু ভুল বুঝেছিলেন। রাত আবার গভীর হতে শুরু করল। হাসপাতালের জানালা দিয়ে বাইরে ঢাকার রাস্তা দেখা যাচ্ছিল। সেই রাস্তা যেখানে বৃষ্টিতে আহসান পড়ে গিয়েছিল, সেই রাস্তা যা তাকে আবার তার জীবনে এনে দাঁড় করিয়েছিল। মৃদুলা জানতেন এটা কেবল গল্পের শুরু। এখনও অনেক প্রশ্নের উত্তর জানা বাকি, অনেক ক্ষত শুকানো বাকি, এবং অনেক ক্ষমা চাওয়া বাকি ছিল। আর কোথাও না কোথাও তার হৃদয়ের কোনো এক কোণে এক চিলতে আশা মাথাচাড়া দিতে শুরু করেছিল যে হয়তো মানবতা ভাঙা সম্পর্কের চেয়ে বেশি শক্তিশালী হয়। আইসিইউয়ের জানালা দিয়ে আসা হালকা আলোয় আহসানের মুখ আগের চেয়ে একটু ভালো লাগছিল। শ্বাস এখন মেশিনের সাহায্যে নয়, বরং নিজের দমে চলছিল। মৃদুলা অনেকক্ষণ ওভাবেই দাঁড়িয়ে তাকে দেখতে থাকলেন, যেন প্রতিটা মুহূর্ত মনের অ্যালবামে গেঁথে নিতে চান। এই তো সেই মানুষ যার সাথে তিনি সারা জীবন কাটানোর প্রতিজ্ঞা করেছিলেন, আর সেই মানুষ যাকে তিনি কখনো নিজের অতীতে দাফন করে ফেলেছেন বলে মনে করেছিলেন। সকাল হতে হতে ডাক্তাররা তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করে দিলেন। মৃদুলা নিজেই তার চিকিৎসার ফাইল সামলালেন। যদিও হাসপাতালের নিয়ম তাকে নিজের আত্মীয়ের ক্ষেত্রে এমনটা করতে বাধা দিত, কিন্তু তিনি কারোর কোনো কথা শুনলেন না। তার কাছে এটি শুধু একজন সাধারণ রোগী ছিল।
আহসানের জ্ঞান পুরোপুরি ফিরে এসেছিল, চোখ খোলা ছিল, কিন্তু দৃষ্টি ছাদের দিকে স্থির থাকত। যখন মৃদুলা ঘরে প্রবেশ করলেন, সে তাকে দেখল এবং তারপর সঙ্গে সঙ্গে নজর সরিয়ে নিল, যেন তাকে দেখে কোনো পুরনো সুপ্ত ব্যথা জেগে উঠেছে। এখন কেমন অনুভব করছ? মৃদুলা পেশাদার গলায় জিজ্ঞেস করলেন। আহসান হালকাভাবে মাথা নাড়ল। বেঁচে আছি, হয়তো এটাই যথেষ্ট। তার গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু একরাশ ক্লান্তি ছিল। মৃদুলা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর চেয়ার টেনে তার পাশে বসলেন। সেই রাতে আসলে কি হয়েছিল? তিনি ধীরে জিজ্ঞেস করলেন। আহসান এক দীর্ঘশ্বাস নিল। ডিউটিতে ছিলাম, বৃষ্টি খুব জোরে হচ্ছিল। একটা ছেলে রাস্তা পার হওয়ার সময় পিছলে পড়ে গেল। উল্টো দিক থেকে গাড়ি আসতে দেখলাম। আমি দৌড়ালাম, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম এবং নিজে। তার কথা থেমে গেল। এরপর আর কিছু মনে নেই। মৃদুলার চোখ জলে ভরে এলো। তুমি সবসময় অন্যের জন্য কেন নিজের জীবন বাজি রেখে এগিয়ে যাও? আহসান হালকা তিক্ত হাসি দিল। হয়তো এই জন্য যে আমার নিজের জন্য এখন আর এগিয়ে আসার মতো কেউ অবশিষ্ট ছিল না। এই শব্দগুলো তীরের মতো মৃদুলার বুকে বিঁধল। তার মনে পড়ল কিভাবে তিনি তালাকের পর নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিয়েছিলেন এবং কখনো ফিরে দেখেননি যে আহসান কী অবস্থায় আছে বা কেমন আছে। সেই সময় ওয়ার্ডের বাইরে থেকে কিছু আওয়াজ এলো। দুজন নার্স নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলছিল। শুনেছি উনি ম্যাডামের প্রাক্তন স্বামী। হ্যাঁ, ওই যাকে রাস্তা থেকে তুলে এনেছিলেন। মৃদুলা না শোনার ভান করলেন, কিন্তু আহসান সব শুনছিল। সে চোখ বন্ধ করে নিল। লোকে কি বলবে, তাই না? সে না তাকিয়েই বলল, এই ভয়েই তুমি সবসময় আমার থেকে দূরে থাকতে। মৃদুলা তার হাত খপ করে ধরে ফেললেন। না আহসান, আমি ভীতু ছিলাম। আমি তোমার নীরবতাকে ভুল বুঝেছিলাম। আহসান ধীরে ধীরে নিজের হাত সরিয়ে নিল। এখন অনেক দেরি হয়ে গেছে মৃদুলা, তুমি তোমার জীবন গুছিয়ে নিয়েছ। আমি ব্যাস কোনো মতে দিন পার করছি। তার কথায় কোনো অভিযোগ ছিল না, কিন্তু প্রতিটি শব্দই ছিল এক একটি প্রশ্ন। দিন কাটতে লাগল। আহসানের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকল, কিন্তু তার ভেতরের মানসিক দূরত্ব কমল না। মৃদুলা রোজ আসতেন, ওষুধ ঠিকমতো খেল কিনা চেক করতেন, রিপোর্ট দেখতেন, কিন্তু যখন কথা মনের হতো তখন দুজনেই চুপ হয়ে যেতেন। এক সন্ধ্যায় আহসানের মা ওয়ার্ডে এলেন। তার হাতে কিছু কাগজ ছিল। ডাক্তার সাহিবা, তিনি সংকোচের সাথে বললেন, এটা চিকিৎসার বিল। মৃদুলা কাগজ না দেখেই বলে দিলেন, এটা আমার দায়িত্ব। আহসান সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, না মৃদুলা, আমি তোমার দয়া বা করুণা নিতে পারি না। মৃদুলা প্রথমবার বেশ শক্ত গলায় বললেন, এটা দয়া নয়, এটা আমার কর্তব্য। কর্তব্য? আহসানের চোখে ব্যথা ফুটে উঠল। কোন অধিকারে? ঘরে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। মৃদুলার কাছে সেই প্রশ্নের সরাসরি কোনো উত্তর ছিল না। ডাক্তার বলে দিলে সেটা মিথ্যা হতো, স্ত্রী বলতে পারতেন না। সেই রাতে মৃদুলা অনেকক্ষণ হাসপাতালের ছাদে একা বসে রইলেন। নিচে ঢাকার আলোগুলো ঝিকমিক করছিল। তার মনে পড়ল কিভাবে তিনি সমাজের কথাকে নিজের সম্পর্কের চেয়ে বড় করে তুলেছিলেন, কিভাবে তিনি কখনো আহসানকে জিজ্ঞেস করেননি যে সে ভেতর থেকে কি অনুভব করছে। পরের দিন সকালে আহসানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলতে লাগল। সে কাউকে না জানিয়ে নিজের কিছু কাপড় আনিয়ে নিয়েছিল। মৃদুলা যখন ওয়ার্ডে পৌঁছালেন তখন তাকে জিনিসপত্র গোছাতে দেখে থমকে গেলেন। তুমি চলে যাচ্ছ? তার মুখ দিয়ে অজান্তেই এই প্রশ্নটি বের হল। হ্যাঁ, আহসান মাথা নিচু করে উত্তর দিল, যতটা থাকার ছিল থেকে নিয়েছি। কোথায় যাবে? মৃদুলা আবার জিজ্ঞেস করলেন। যেখানে এতকাল ছিলাম, জীবনের ভিড়ে কোথাও হারিয়ে যাব। মৃদুলার বুকটা কেঁপে উঠল। তার মনে হল যদি আজ তিনি কিছু না বলেন তবে হয়তো আর কখনো সুযোগ পাবেন না। আহসান, তিনি ধীরে ডাকলেন, যদি সেই রাতে আমি গাড়ি না থামাতাম? আহসান তার দিকে তাকালো, তার চোখে জল টলমল করছিল। তাহলে হয়তো তুমি শান্তিতে বাঁচতে পারতে। এই উত্তর মৃদুলাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। না, তিনি কাঁপানো গলায় বললেন, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না, কারণ আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোমার ভেতরের মানবতা তোমাকে কখনো ছাড়েনি। আহসান কিছু বলল না, সে শুধু তাকে অপলক দেখতে থাকল, যেন প্রথমবার সত্যিটা শুনছে। সেই মুহূর্তে বাইরে আবার বৃষ্টির হালকা ঝিরঝির শব্দ শুরু হয়ে গেল। মৃদুলা জানালার দিকে ফিরলেন। বৃষ্টি সবসময় আমাদের সামনাসামনি কেন এনে দেয়? তিনি নিজেকেই বিড়বিড় করে জিজ্ঞেস করলেন। আহসান ধীর স্বরে বলল, হয়তো যাতে আমরা পালাতে না পারি। সেই দিন প্রথমবার দুজনের মাঝখানের অদৃশ্য দেওয়ালে ফাটল ধরল। দেওয়ালটি পুরোপুরি ভাঙল না, কিন্তু ফাটলটি যথেষ্ট ছিল আলো প্রবেশ করার জন্য। আহসান হাসপাতাল থেকে চলে গেল,
কিন্তু এবার আর মৃদুলার জীবন থেকে হারিয়ে গেল না। দুজনের মধ্যে অল্প অল্প কথাবার্তা শুরু হল, ধীর, সংকোচপূর্ণ, কিন্তু সত্য। কখনো মায়ের ওষুধের কথা, কখনো পুরনো দিনের স্মৃতির কথা। মৃদুলা এখন বুঝতে পারছিলেন যে মানবতা শুধু প্রয়োজনের সময় হাত ধরা নয়, বরং কাউকে না শুনে ছেড়ে না যাওয়াও মানবতার অংশ। আর আহসানের এটা মনে হতে শুরু করেছিল যে হয়তো কিছু সম্পর্ক ভেঙেও শেষ হয়ে যায় না, সেগুলো শুধু সঠিক সময়ের অপেক্ষা করে পুনরায় শ্বাস নেওয়ার জন্য। দুজনে জানতেন না যে সামনে কি হবে, কিন্তু এতটুকু নিশ্চিত ছিল যে যা কিছুই হবে এবার পালিয়ে নয়, পরিস্থিতির সামনে দাঁড়িয়ে হবে। হাসপাতাল থেকে বের হওয়ার পর আহসান সোজা বাড়ি গেল না। সে শহরের ওই প্রান্তে একটা ছোট ঘর ভাড়ায় নিয়ে নিল, যেখানে কেউ তাকে চিনত না। শরীর ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু ভেতরে কিছু এখনও অসম্পূর্ণ ছিল। প্রতি সকালে যখন সে চোখ খুলত, তখন বৃষ্টির সেই রাতের ছবি সামনে ভেসে উঠত, রাস্তা, অন্ধকার এবং মৃদুলার কাঁপানো গলা। সে নিজেকে বারবার বোঝাত যে এসব একটা কাকতালীয় ঘটনা ছিল, একটা নিছক দুর্ঘটনা। কিন্তু তার মন জানত যে জীবন তাকে আবার এক মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে। মৃদুলাও শান্তিতে ছিলেন না। তিনি হাসপাতালে যেতেন, রোগী দেখতেন, অপারেশন করতেন, কিন্তু প্রতিটা অবসর মুহূর্তে আহসানের নীরবতা তার কানে বাজতে থাকত। তিনি অনুভব করলেন যে প্রথমবার তালাকের পর তিনি নিজের সিদ্ধান্ত থেকে পালাচ্ছিলেন না, তিনি নিজের ভেতরের সত্যটা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। তিনি ভালোবাসাকে পরিস্থিতির কাছে হারতে দিয়েছিলেন। সমাজের কথায়, কেরিয়ারের দৌড়ে এবং নিজের মিথ্যে অহংকারে তিনি সেই মানুষটাকে বুঝতে পারেননি যে চুপচাপ সকল দায়িত্ব পালন করে যাচ্ছিল। এক সন্ধ্যায় হাসপাতাল থেকে ফেরার সময় তিনি সেই রাস্তা দেখলেন। হালকা বৃষ্টি হচ্ছিল, সেই জায়গা, সেই মোড়। মৃদুলা গাড়ি থামালেন, কিছুক্ষণ ওভাবেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর যেন কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলেন। তিনি আহসানের নাম্বারে ফোন করলেন। যদি তুমি না করে দাও তবে আমি বুঝে যাব, তিনি বললেন, কিন্তু একবার দেখা করতে চাই। আহসান অনেকক্ষণ চুপ রইল, তারপর বলল, ঠিক আছে। তারা বুড়িগঙ্গার তীরে দেখা করল। নদী শান্ত ছিল, যেন সব কিছু দেখে বুঝে নিয়েছে। মৃদুলা কোনো ভান না করে সরাসরি কথা বললেন। তিনি নিজের ভুল অকপটে স্বীকার করলেন, বললেন যে তিনি কখনো আহসানকে জিজ্ঞেস করেননি যে সে ভেতরে ভেতরে কি সহ্য করছে। তিনি মানলেন যে তিনি ভালোবাসাকে দুর্বল ভেবেছিলেন। আহসানও নিজের নীরবতার পেছনের সত্যটা বলল। সে বলল যে সে বলতে পারত, লড়তে পারত, কিন্তু তার মনে হয়েছিল যে হয়তো মৃদুলার জীবনে এগিয়ে যাওয়াটা বেশি জরুরি। দুজনে অনেকক্ষণ কাঁদলেন, একে অপরকে দোষারোপ না করে। সেই সন্ধ্যায় কোনো প্রতিজ্ঞা হলো না, কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না, শুধু এতটুকু ঠিক হলো যে তারা আর পালাবে না। দিন কাটতে লাগল, দুজনে নিয়মিত দেখা করতে থাকলেন। কখনো মায়ের চিকিৎসার কথা, কখনো হাসপাতালের গল্প, কখনো বেকার যুবকদের সমস্যার কথা। এই কথাগুলোর মাঝেই এক মহৎ চিন্তার জন্ম হল। মৃদুলা বললেন, আমরা আলাদা আলাদা রাস্তায় ছিলাম, কিন্তু হয়তো আমাদের গন্তব্য একই। তারা মিলে একটা ছোট ফ্রি ক্লিনিক শুরু করলেন, বুড়িগঙ্গার তীরের বস্তিতে, যেখানে চিকিৎসা পাওয়া একটা স্বপ্ন। মৃদুলা সপ্তাহে 3 দিন সেখানে বসতেন। আহসান আশেপাশের এলাকা থেকে অসুস্থদের খুঁজে আনত, ওষুধের ব্যবস্থা করত। মানুষ প্রথমে অবাক হল, তারপর তাদের ওপর ভরসা করতে শুরু করল। একদিন সেই ক্লিনিকেই এক বয়স্ক লোক বললেন, মা, তুমি ডাক্তার, কিন্তু তোমার চেয়ে তোমার স্বামী বেশি বড় মানুষ। মৃদুলার চোখ আনন্দে ভরে এলো। তিনি আহসানের দিকে তাকালেন। আহসান লজ্জায় নজর নিচু করে নিল। সমাজের কথাবার্তা আবার শুরু হলো। কেউ বলল, আগে তালাক, এখন নাটক। কেউ বলল, ডাক্তার হয়ে এসব কি করছে। মৃদুলা এবার আর চুপ থাকা বেছে নিলেন না। তিনি একটা মিটিং ডাকলেন। হাসপাতালের কিছু ডাক্তার, ক্লিনিকের লোক এবং আশেপাশের বাসিন্দারা এলেন। তিনি সবার সামনে বললেন, আমি হাজার হাজার রোগীর চিকিৎসা করেছি, কিন্তু যদি আমি সেই মানুষটার সং না দিতে পারি যে মানবতার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে দেয়, তবে আমার এই ডিগ্রি অসম্পূর্ণ। আমরা ভুলবশত আলাদা হয়েছিলাম, এখন বুঝে শুনে সাথে দাঁড়িয়েছি। আহসান প্রথমবার সমাজের সামনে মাথা উঁচু করে বলল, আমি ধনী নই, আমি নিখুঁত নই, কিন্তু যদি কারোর সাহায্য করায় আমার পরিচয় তৈরি হয়, তবে আমি ওখানেই আছি। সেই দিন কোনো হাততালি বাজল না, কিন্তু অনেকের চোখ ভিজে গেল। কিছু মাস পর এক সাধারণ দিনে দুজনে পুনরায় বিয়ে করলেন। না কোনো ব্যান্ডবাজনা, না কোনো ভিড়, শুধু নদীর তীরে সেই ছোট মন্দির, যেখানে কখনো প্রথমবার তারা প্রতিজ্ঞা করেছিলেন। পার্থক্য শুধু এটাই ছিল যে এবার প্রতিশ্রুতির শব্দে গয়, পারস্পরিক বোঝাপড়াই ছিল। মৃদুলা আহসানের হাত ধরে বললেন,
প্রথম বিয়ে আমরা ভালোবাসায় করেছিলাম, দ্বিতীয়টা করলাম মানবতায়। আহসানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বিয়ের পর তাদের কাজ আরও বেড়ে গেল। ফ্রি ক্লিনিকের সাথে তারা সড়ক দুর্ঘটনার জন্য একটা হেল্পলাইন শুরু করলেন। রাতে আহসান অ্যাম্বুলেন্স চালাতো, মৃদুলা ফোনে গাইড করতেন। বেকার যুবকদের জন্য কাউন্সেলিং, গরিব শিশুদের জন্য হেলথ ক্যাম্প। ধীরে ধীরে তাদের কাজ সমাজের জন্য উদাহরণ হয়ে উঠতে লাগল। এক বৃষ্টির রাতে আবার সেই মোড় এলো। রাস্তায় এক লোক পিছলে পড়েছিল। এবার মৃদুলা একা ছিলেন না। আহসান গাড়ির ব্রেক কষল। দুজনে একসাথে গাড়ি থেকে নামলেন। দুজনের হাত কাঁপছিল, কিন্তু মন ছিল ইস্পাতের মতো শক্ত। আহসান বলল, যদি সেই দিন তুমি না থামতে। মৃদুলা তার কথা শেষ করলেন, তাহলে আজ আমরা দুজনেই অসম্পূর্ণ থাকতাম। বৃষ্টি থেমে গেল, রাস্তায় আলো ছড়িয়ে পড়ল। গল্প এখানেই শেষ হয় না, এখান থেকেই শুরু হয়। কারণ সম্পর্ক কখনো নিখুঁত হয় না। মানুষ তৈরি হয়, ভুল করে, ভাঙে, আবার বোঝাপড়ায় জোড়া লাগে। আর যখন দুইজন মানুষ নিজেদের ব্যথার ঊর্ধ্বে গিয়ে সমাজের জন্য দাঁড়িয়ে যায়, তখন মানবতা সত্যিই জিতে যায়। এই গল্পের শিক্ষা এটাই যে ভালোবাসা তখনই টিকে থাকে যখন তাতে বোঝাপড়া আর মানবতা থাকে। কেরিয়ার, সমাজ আর পরিস্থিতি জরুরি, কিন্তু কোনো আপনজনের নীরবতা শোনা তার চেয়েও বেশি জরুরি। ক্ষমা দুর্বলতা নয়, শক্তি। আর দ্বিতীয় শুরু কখনো হার নয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি আপনার জীবনে কোনো সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে ভেঙে গিয়ে থাকে, তবে কি আপনি তাকে মানবতার দৃষ্টিতে পুনরায় দেখার সাহস রাখবেন? যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে এটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান যে আপনাকে সবচেয়ে বেশি কোন মুহূর্তটি কাঁদিয়েছে।